নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজ আমরা আগের দিনের যে গল্পটা শুনছিলাম সেটাই কন্টিনিউ করব। গল্পের নাম ছিন্নমস্তা, লিখেছেন সর্বাণী মুখোপাধ্যায়, কণ্ঠে আমি সুদেশনা চক্রবর্তী। যারা আগের দিনে গল্পটা শোনেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা রেখে দেবো। আগে সেই অংশটা শুনে নিয়ে আজকের পার্টটা তারপরে শুনবেন, তাহলে বুঝতে কোনো অসুবিধে হবে না। কথা না বাড়িয়ে আজকে আমরা গল্পটা শুনতে থাকি। ছাত্রছাত্রীদের নিয়ে কয়েকদিনের জন্য এডুকেশনাল ট্যুরে গিয়েছিল রত্নপ্রিয়া। প্রিন্সিপাল হিসেবে এরকম সমস্ত ট্যুরে সে ছাত্রছাত্রীদের মরাল গার্জেন হয়ে সঙ্গে থাকে। অন্য প্রফেসরদের হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারে না। কপাল ফিরে এবার ট্যুর পড়ল সেই বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিষ্ণুপুর, যার বিশেষ সম্পদ মল্ল রাজাদের তৈরি পোড়ামাটির কারুকাজের দারুণ সুন্দর স্থাপত্যের সব পোড়ামাটির মন্দির, লণ্ঠন শিল্প, শঙ্খশিল্প, বিভিন্ন সুতো দিয়ে তৈরি নানা রকম চিত্রপটে বালুচরী সূচিশিল্পের বিশ্ববিখ্যাত শাড়ি এবং বিষ্ণুপুরের মল্ল রাজাদের 10 অবতার তাস খেলা, যা আন্তর্জাতিক স্তরে পর্যন্ত পরিচিতি পেয়েছে। এছাড়া তো আছেই বিষ্ণুপুরের 500 বছরের পুরনো রাজবাড়ি এবং সর্বজন বিদিত টেরাকোটার নানা রকম বহুমুখী ভাস্কর্য, ঘর সাজানোর চমৎকার চমৎকার সব ডেকোরেটিভ জিনিস, খেলনা থেকে কত রকম ডিজাইনের টেরাকোটা পোড়ামাটির গয়না। কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের নিয়ে প্রথম এডুকেশনাল ট্যুর। তারা মুগ্ধ, কিন্তু তাদের সর্বদা স্মিত প্রসন্ন মুখের প্রিন্সিপাল, যিনি প্রয়োজনে কঠিন শিক্ষা দিয়ে মার্জিত শাসনও করতে পারেন, এতটুকু গলা না চড়িয়ে এবং সেই সঙ্গে ঠোঁটের ফাঁকে চাবুক হাসির রেখা ফেলে সেই ডক্টর রত্নপ্রিয়া সিংহ রায় এবার বড় অন্যমনস্ক আর গম্ভীর। যন্ত্রের মতো বাইরে থেকে যা যা করণীয় করে যাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে এক অদ্ভুত আনচান তাকে সমানে টানছে বিষ্ণুপুরের বীরভানপুর, যেখানে 1600 শতকে গভীর জঙ্গল ছিল, যে জঙ্গলে গুপ্ত অবস্থায় শিলাপটে অধিষ্ঠিত ছিল খোদাই করা ষষ্ঠ মহাবিদ্যা দেবী ছিন্নমস্তার ভীষণ রূপ, যেখানে গিয়ে তাকে জাগ্রত করেছিলেন বংশের পূর্বজ প্রাচীন পুরুষ চন্দ্রচূড় সিংহ রায়। যে ভয়ঙ্করী দেবীকে সচক্ষে প্রত্যক্ষ করেছিল কুলবধূ সুরসুন্দরী, যে নথিবদ্ধ করে গেছে তার জীবনের সেই ভয়ঙ্কর ইতিহাস, যে নথি এখন বংশের বিদুষী বধূ প্রিন্সিপাল রত্নপ্রিয়া সিংহ রায়ের গলার কাঁটা, বুকের পাথর, কিন্তু তার অস্তিত্বের অচ্ছেদ্য অংশও হয়ে আছে। রত্নপ্রিয়া সিংহ রায় এখন তার ছাত্রছাত্রীদের এবং অন্য প্রফেসরদের এড়িয়ে যেতে বলে একা আত্মমগ্ন এবং দাঁড়িয়ে আছে বীরভানপুরের 100 বছর আগে প্রতিষ্ঠিত ছিন্নমস্তা মন্দিরের সামনে। কিন্তু বাস্তব মুছে গিয়ে তার চোখের সামনে আস্তে আস্তে ভেসে উঠছিল বঙ্গ শতাব্দীর আগের ঘোর জঙ্গল, যার ভেতরে গুপ্ত অবস্থায় শিলামূর্তির আধারে দেবীর ছিন্নমস্তা। নিশুতি রাতের অভেদ্য অন্ধকারে একখানা জ্বলন্ত মশাল হাতে সেদিকে নিশিডাকের সম্মোহনে আবিষ্ট হয়ে চলেছে এক অপরূপা নারী, রাজকুলবধূ সুরসুন্দরী। স্থান কাল বিস্তৃত হয়ে দাঁড়িয়েছিল কত যুগ আগের রাজবধূ সুরসুন্দরীর নির্দিষ্ট তার মূল বংশকুলবধূ রত্নপ্রিয়া। ভুলে গেছে সে এখানে কেন এসেছে, ভুলে গেছে সে তার কলেজের সর্বোচ্চ পদাধিকারী প্রিন্সিপাল, ভুলে গেছে এতগুলো ছাত্রছাত্রী আর সঙ্গী প্রফেসরদের সঙ্গে নিয়ে সকলের অভিভাবক হয়ে ডিপার্টমেন্টাল ট্যুরে এখানে এডুকেশনাল এক্সকারশনে এসেছে। সম্পূর্ণ নিজের ইচ্ছে যে কম্পালসারি এডুকেশনাল ট্যুরের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে, সেই ট্যুরের কথাই মনে কোথাও মাথায়ও নেই। সেখানে এখন দুপুরের রৌদ্রোজ্জ্বল দিনে
কত শত যুগ আগের মধ্যরাতের অমানিসা, সেই তমসাময় ঘোর অন্ধকার রত্নপ্রিয়া সিংহ রায়কে দুর্বার আকর্ষণে এক অজানা গভীর জঙ্গলে টেনে নিয়ে চলেছে। হঠাৎই মোবাইল ফোনটা কর্কশ আওয়াজে বিশ্রীভাবে খুব জোরে জোরে বেজে উঠল। অপ্রাকৃত ঘোর ভেঙে বেরিয়ে এলো রত্নপ্রিয়া সিংহ রায়। অবাকও হলো, এরকম উগ্র বিশ্রী কলিং টোল তো কখনো ছিল না। তাছাড়া এখানে নেটওয়ার্ক থাকেই না বলতে গেলে। হোটেলে ফিরে ওয়াইফাই এর সঙ্গে যুক্ত হয়ে যদি বা আসে তা ভালো করে শোনা যায় না। সেই ফোন প্রায় নেটবিহীন হয়ে ক্ষুদ্রতম একখানা দাগের ভগ্নাংশে এমন সতেজে বাজছে। ধরতেই ওদিক থেকে ধৈর্যটি শেখরের সাংঘাতিক উদ্বিগ্ন আর উত্তেজিত গলা, তুমি এই মুহূর্তে রওনা দাও, বাড়িতে ফেরো। বীরভানপুরের ছিন্নমস্তা মন্দিরের সামনে দাঁড়িয়ে বুকটা ধকধকিয়ে উঠল। সব কিছু সামাল দেওয়া তীক্ষ্ণ অথচ স্থির মাথার ধৈর্যটি শেখরের এমন গলা আজ পর্যন্ত শোনেনি। ওদিক থেকে আবার তেমনই অধৈর্য উত্তেজনায়, কি হলো, কথা বলছো না কেন, শুনতে পাচ্ছ না? যদি ফেরার ব্যবস্থা না থাকে তো বলো, এক্ষুনি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। অদ্ভুত আতঙ্কে ভেতরটা অবশ হয়ে যাচ্ছিল রত্নপ্রিয়ার। কোনো মতেই বলে উঠল, কিন্তু কেন, কি হয়েছে সেটা তো বলবে। খণ্ড মুহূর্তের জন্য স্তব্ধ সব। পরক্ষণেই জাস্টিস ধৈর্যটি শেখর সিনহা রায় তার পরিচিত স্থির স্বরে রায় দেবার মতো বলে উঠল, ঋষিকে অ্যারেস্ট করে নিয়ে গেছে ব্যারাকপুর থানায়, কাল সেখান থেকেই কোর্টে তুলবে। বুক ফাটা চিৎকার দিয়ে উঠল রত্নপ্রিয়া সিংহ রায়, কেন, কি করেছে ঋষি? ও তো সল্ট লেকের বন্ধুর বাগান বাড়িতে ইউনিট আর আর্টিস্টদের নিয়ে ডকুমেন্টারি ফটোশ্যুট করতে গিয়েছিল। ব্যারাকপুর থানার মধ্যে এলো কী করে? ওকে অ্যারেস্টই বা কেন করেছে? নিজেকে যতটা সম্ভব সমালোচনার চেষ্টা করে ধৈর্যটি শেখর জবাব দিল, রেপ অ্যান্ড মার্ডার চার্জে। সল্ট লেকের ওই বাগান বাড়ি ব্যারাকপুর থানার জুরিসডিকশনে পড়ে। বাকিটা এসে শোনো। ছাড়লাম, গাড়ি পাঠাচ্ছি। সেই মুহূর্তে ফের ওরকম বিশ্রী কড়কড় শব্দ করে নেটের ক্ষুদ্রতম দাগের শেষ বিন্দুটুকু মুছে গেল। দামি মোবাইল ফোনের স্ক্রিন জুড়ে ভয়ালো জঙ্গলে সূচিভেদ্য অন্ধকার। হতচেতনের মতো গাড়ির পেছনের সিটে মাথা দিয়ে পড়েছিল রত্নপ্রিয়া। চেষ্টা করেও চোখ বুঝতে পারছিল না। চোখ বন্ধ করলেই ফিরে আসছিল নিকষ অন্ধকার গভীর জঙ্গলের লতা পাতায় ঢাকা গুপ্ত এক পর্ণকুটির, হুবহু সুরসুন্দরী দেবীর ছিন্নমস্তা শিলামূর্তির গুপ্ত আস্তানার বর্ণনার মতো। বিধ্বস্ত দেহে মনে অসহ্য চাপে বাড়িতে যখন পৌঁছলো তখন রাত হয়ে গেছে। ধৈর্যটি শেখর বাইরের দরজায় স্ত্রীর অপেক্ষাতেই দাঁড়ানো। পটিকোতে গাড়ি ঢুকতেই নেমে এসে ওর হাত ধরে ভেতরে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে নিজের হাতে এক গ্লাস জল মুখের সামনে ধরল। রত্নপ্রিয়া ঠেলে সরিয়ে দিল, আকুল স্বরে বলে উঠল, কিচ্ছু লাগবে না আমার, আমি একদম ঠিক আছি। তুমি শুধু কিচ্ছু গোপন না করে সব কথা আমায় খুলে বলো, আমি সব নিতে পারবো। কালি পড়া মুখ, একবেলার মধ্যে চোখের নিচে গাঢ় কালচে ছোপ, শুকনো টকটকে চোখ, রুক্ষ শুষ্ক ফ্যাকাশে ঠোঁট, আলু থালু চুল, জ্যোৎস্না ধোয়া রঙে গ্রহণ লেগে পাণ্ডুর বর্ণ। এ কোন রত্নপ্রিয়া? ট্যুরে বেরোনোর মুহূর্ত পর্যন্ত 54 বছরের ঢলঢলে লাবণ্যে ভরা যে সুন্দরী স্ত্রীকে 40 বছরের বলেও মনে হতো না। আর রত্নপ্রিয়া সিংহ রায়, তার যে বলিষ্ঠ চেহারার সুপুরুষ স্বামী 59 বছরের ঝকঝকে স্মার্ট ধৈর্যটি শেখর সিনহা রায়কে গত পরশুও দেখে গেছে। সে আর এই মুহূর্তের সামনে দাঁড়ানো একে? নুব্জ হয়ে যাওয়া লম্বা টান টান শরীর, ঝুলে পড়া প্রশস্ত দুই কাঁধ, ভাঙাচোরা মুখে, রাত জাগা লাল চোখের নিচে থলথলে আই ব্যাগ। একে?
এরা কি একই মানুষ? স্বামী স্ত্রী দুজনের চোখেই একই জিজ্ঞাসার অচেনা দৃষ্টি। ধৈর্যটি শেখরই ধাতস্থ হয়ে হাতের গ্লাস থেকে জল নিয়ে জোরে জোরে রত্নপ্রিয়ার চোখে মুখে ঝাপটা দিল। কাজ হলো তাতে। জীবনের সব থেকে কঠিন পরিস্থিতির মোকাবিলায় নিজেকে তৈরি করে উঠে বসল রত্নপ্রিয়া। বিহল স্বরে বলল, বলো। ধৈর্যটি শেখর সিনহা রায় হাতের জলের গ্লাস নামিয়ে রেখে ঘন হয়ে বসল স্ত্রীর পাশে। শক্ত করে বেরিয়ে ধরল স্ত্রীর কোমর কাঁধ। আজ বাদে কাল চিফ জাস্টিস হওয়ার দৌড়ে সবার আগে এগিয়ে থাকা তীক্ষ্ণ ধীর আর অসামান্য আইনজ্ঞ মানুষটি নিজে স্থির করতে একটু সময় নিল। রত্নপ্রিয়াকেও আরও নিবিড় করে আগলে নিয়ে বলল, শোনো, দেবদূতের মতো পরম রূপবান আর পাথর কোঁদা 6 ফুট শরীরের 32 বছরের সপ্তর্ষি সিনহা রে ছোট থেকেই বেসামাল দুরন্ত, কিন্তু সে যে ক্রমশ এমন দুর্দান্ত হয়ে উঠবে অমন বাবা মায়ের সন্তান হয়ে, সেটা তারা কল্পনাও করতে পারেনি। লেখাপড়ায় বিন্দুমাত্র আগ্রহ নেই বলেই ঘষ্টে ঘষ্টে স্কুলের 12 ক্লাসের গণ্ডি কোনো মতে পার করে গ্র্যাজুয়েশনের 2nd ইয়ার থেকে কলেজ ড্রপ আউট। বিদ্যান বাবা অখণ্ড প্রতাপের ধৈর্যটি শেখর, কি বরাবর ব্রিলিয়ান্ট রেজাল্টের মা রত্নপ্রিয়ার সোহাগে শাসনে সব রকম চেষ্টা এখানে ডাহা ফেল। মডেলিং, সিনেমার হিরো এসব তার দারুণ আকর্ষণ। কিন্তু যেই বুঝল শুধু চেহারাতেই হয় না, এই লাইনে প্রতিষ্ঠা পেতে গেলে প্রাণপাত করে কঠোর পরিশ্রম লাগে, তখন আর পোষালো না। এটা সেটা অনেক কিছু করার পর কোনোটাতেই সুবিধে করতে না পেরে এখন নিজের ডকুমেন্টারি ফিল্মের প্রোডাকশন খুলেছে, সিনহা রে ডকু ফিল্মস। অগাধ ধনী বাড়ির একমাত্র সন্তান, ওরকম ক্ষমতাশালী বাবা, সুনামের এডুকেশনালিস্ট মা, ফিন্যান্সের অসুবিধে হয়নি। যেমনই হোক বানিয়েওছে বেশ গোটা কতক ডকু ফিল্ম। কিন্তু সেগুলোর কন্টেন্ট দেখে বিতৃষ্ণায় গা রিরি করে উঠল রত্নপ্রিয়ার। নগ্ন যৌনতা আর সুরসুরি দেওয়া উত্তেজক কাম যার আসল থিম। প্রোডাক্ট যাই হোক, প্রেজেন্টেশন অতি অশালীন লাগতো। রত্নপ্রিয়া স্বামীকে দেখিয়েছিল। দুজটি প্রসাদ তার প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও স্ত্রীর চাপে পড়ে খুঁটিয়ে দেখে রেগে অগ্নিশর্মা হয়ে ছেলেকে নিয়ে বসেছিল। এইসব বিলো স্ট্যান্ডার্ড পেস্ট্রি ডকুমেন্টারি ছাড়া অন্য কোনো থিম নেই। সপ্তর্ষি সিনহা রে তার দেব শিশু নিষ্পাপ মুখে নির্মল হেসে জবাব দিয়েছিল, এগুলোই এখনকার ট্রেন্ড ব্যাপী। এটা তোমাদের জমানা নয় মা, তোমরা এটা বুঝবেও না, নিতেও চাইবে না, পারবেও না, সেটা আমি খুব ভালো করেই জানি। বাট আই অ্যাম এক্সট্রিমলি হ্যাপি উইথ মাই ক্রিয়েশন, মাই ক্রিয়েটিভ ওয়ার্ক, just as you and Ma are happy in your own field of job. তুমি কাকে কোন কেসে কি ভার্ডিক্ট দিচ্ছ বা মা তার আদ্যিকালের সাবজেক্ট নিয়ে এই মডার্ন যুগে কি কাজ করে চলেছে, আমি কি কখনো সেই ব্যাপারে একটা টু শব্দ করেছি? সো ইউ পিপল প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার ইন মাই ম্যাটার। 12 ক্লাস অবধি নামজাদা ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়া ছেলে এই একটা জিনিসই শিখেছিল, ঝরঝরিয়ে চস্ত ইংরাজি বলা। কিন্তু এমনই শাটল বা চতুর সূক্ষ্ম উদ্ধত্তে তার বক্তব্য পেশ করলো যে খেয়ালই রইল না কোন বাবা মায়ের কাছে তার 12 পাস বিদ্যের ইংরেজি বুলি ঝাড়ছে। তার সব অশিক্ষিত সঙ্গী সাথীরা যেটাতে আরও মুগ্ধ হয়। ধৈর্যটি প্রসাদ বংশের মেজাজ পেয়েছে। তার ফর্সা মুখ টকটকে হয়ে উঠেছিল। তাকে ইশারায় নিরস্ত করল স্ত্রী। ছেলের নিতান্ত হেলাফেলার উক্তি, আদ্যিকালের সাবজেক্ট নিয়ে এই মডার্ন যুগে কী কাজ করে চলেছে মা, শুনে যেমনই আহত তেমনই অপমানিত হয়ে মেঘে ছায়া মুখে জ্যোৎস্নার লাবণ্যের রত্নপ্রিয়া গম্ভীর গলায় ছেলেকে সাবধান করেছিল, তোমার জাস্টিস বাবা আর আদ্যিকালের সাবজেক্ট নিয়ে কাজ করা মায়ের জন্যে কখনো তোমার মাথা হেঁট হবে না।
বিপদও হবে না। কিন্তু তোমার এই ডকুমেন্টারি ফিল্মের নামে যা বানাচ্ছ তা ক্রমশ পর্নোগ্রাফির দিকে চলে যাচ্ছে। এটা ভবিষ্যতে গণ্ডগোলে ফেলতে পারে, সাবধান করে দিলাম। শুনে হো হো করে হেসেছিল সপ্তর্ষি সিনহা রে। তাদের একমাত্র সন্তান ঋষি। মাই এনশিয়েন্ট মাদার, তুমি কি জানো ওয়ার্ল্ড মার্কেটের এখন সবচেয়ে ডিমান্ড অ্যান্ড কস্টলি হচ্ছে পর্নো ফিল্ম? আমার জাস্টিস বাবা নিশ্চয়ই সেটা জানে। সেই সুযোগের জন্যই তো অপেক্ষা করছি। অবস্থা বুঝে 10 মিনিট কি 15 মিনিটের পর্ন ফিল্ম বানিয়ে বিদেশের মার্কেটে ছাড়ব। তখন আর টাকায় না, আর্নিং হবে ডলারে, পাউন্ডে, ইউরোতে, দিরহামে, দিনারে। হতবাক হয়ে স্বামী স্ত্রী দেখেছিল তাদের অতি রূপবান নির্লজ্জ ছেলেকে। রত্নপ্রিয়া স্পষ্ট দেখল শয়তান শয়তান হাসছে। শয়তান বা ডেভিল তো অত্যন্ত রূপবান এবং আকর্ষণীয় ছিল। এতদিন ছেলের যে রূপের জন্যে মাতৃত্বের গর্বে বুক ভরে যেত রত্নপ্রিয়ার, কিন্তু সুরসুন্দরীর ওই জবানবন্দি পড়া থেকেই একমাত্র ছেলের দিকে তাকিয়ে কোনো অনাগত বিপদের আশঙ্কায় বুকটা ছ্যাঁত ছ্যাঁত করে উঠল। এখন নিজের অপরূপ সুদর্শন ছেলের মুখে অনিন্দ সুন্দর হাসিতে যেন স্পষ্ট দেখতে পেল সুরসুন্দরীর বর্ণনার রাজবংশের সেই পরম রূপবান অনিন্দ সুন্দর মধুর হাসির ওই চরম লম্পট পুরুষকে। তরতাজা নারী মাংসের লালসায় যে সব করতে পারে, সুস্বাদু টাটকা যুবতী শরীর ভোগের জন্য করতে পারে কদর্যতম ব্যাধিচারী পাপ। সুরসুন্দরী দেবীর সাবধান করা ভবিষ্যৎবাণী হয়ে সেই কি ফিরে এলো ছিন্নমস্তার অভিশাপ লাগা বংশধারায়। কিন্তু তার প্রায়শ্চিত্ত তো সুরসুন্দরী নিজের হাতে করে গেছে। তবে রত্নপ্রিয়া এতই ডুবে গিয়েছিল যে অতীত চারণায় যে তার এই তবের জবাব এমন অবিশ্বাস্যভাবে ঝড়ের গতিতে আছড়ে পড়ল, যখন হুঁশ ভেঙে গেল তখন আর কিচ্ছু করার ছিল না। হতভম্ব হয়ে দেখছিল মাথায় সমান সমান লম্বা বাপ ছেলে মুখোমুখি। ধূর্যটি শেখর স্ত্রীর আত্মমগ্ন অবস্থায় কখন যে উঠে গিয়ে 28 বছরের শাহজওয়ান ছেলেকে জীবনে এই প্রথম সপাটে এক চড় মেরে বসেছে, এবং দ্বিতীয়বার হাত তোলার আগেই ছেলে উঠে দাঁড়িয়ে শক্ত করে বাবার কবজি চেপে ধরেছে। ঘটনাটা চোখের সামনে ঘটে গেলেও আটকাতে পারল না। ঋষির মুখে শয়তানের হাসি, গলা একটু না তুলেও কণ্ঠস্বর যে এমন গম্ভীর হতে পারে, গভীর হতে পারে, ভীষণ হতে পারে, স্বামী স্ত্রী দুজনের কারোরই জানা ছিল না। ধূর্যটি শেখরের হাতটা আছড়ে ফেলে ঋষি সাপের ছোবলের পর ছোবল মারাত্মক শাসানি দিচ্ছে। আজ যা করলে ভুলেও সেটা দ্বিতীয়বার করতে যেও না। আমার হাত যদি একবার উঠে যায় তাহলে জানে বাঁচবে না। এই শেষবারের মতো বলে দিলাম। আর সপ্তর্ষি সিনহা রে যেটা বলে সেটা করে, ফাঁকা আওয়াজ দেয় না। তোমাদের রাজবংশেরই ছেলে তো। একেবারে নির্বিকার স্বাভাবিক মুখে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। আরও 4 বছর আগের ঘটনা। ছেলের তখন 28 আর ধূর্যটি শেখরের 55। হাইকোর্টের নামী জজ সাহেব। সেই থেকে এক বাড়িতে থেকেও সম্পর্ক নেই বাপ মায়ের। একসঙ্গে খাওয়া দাওয়া বন্ধ। কাজের লোক হুকুম মতো তার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ঘরে দিয়ে আসে। বেশিরভাগ দিনই বাড়িতে লাঞ্চ ডিনার করে না। রাতেও সেই থেকে বাড়ি ফেরে না প্রায়ই। আগে বাড়িতেও মদ খেত না পার্টি না হলে, এখন নিজের ঘরে বসে সেটাও দেদার গেলে। আগে রাতে না ফিরলে মাকে জানাতো, এখন তাও বন্ধ। ডুপ্লিকেট চাবি আছে, নিজের আলাদা গাড়ি আছে, ইচ্ছে মতো আসে যায়। রত্নপ্রিয়া অনেক চেষ্টা করেও এই 4 বছরে এর কোনো সুরাহা করতে পারেনি। উল্টে টের পায় ছেলের ডকু ফিল্ম ব্যবসা রমরমিয়ে চলছে। তার সিনারে ডকু ফিল্মস কোম্পানি শুরুর সময় ধূর্যটি শেখর আর তার সুবাদে যারা যা ফিনান্স করেছিল সব সুদ শুদ্ধ চুকিয়ে দিয়েছে। বাবার স্টাডি রুমে টেবিলের ওপর ইন্টারেস্ট সহ থেকে
ক্যাশ টাকা রেখে এসেছিল। ছেলের পেছন পেছনে আসা স্ত্রীকে আগে লাল হয়ে ধৈর্যটি শেখর বলেছিল, তুলে নিয়ে যেতে বলো, আমি টাকাটা ওর বিজনেসে দিয়েছিলাম, ধার দিইনি। আর সুদের কারবারও আমি করি না যে ইন্টারেস্টে টাকা নেব। ঋষি তাতে কর্ণপাতও করেনি, উল্টে ঘর ছেড়ে বেরিয়ে যেতে যেতে তাদের দিকে না তাকিয়ে উদাসীন তাচ্ছিল্যে বলে গিয়েছিল, কিন্তু আমি এইভাবেই আমার কারবার করি, বিশেষ করে যে কারবার রয়্যাল ফ্যামিলির ব্লু ব্লাড থিন স্কেজ নার্সিংহোমে রেসপেক্টেবলদের জন্যে না। সেদিন মারাত্মক প্রেশার বেড়ে গিয়েছিল এবং নার্সিংহোমে ভর্তি হয়ে কদিন থাকতে হয়েছিল অতি ব্যস্ত জজ সাহেবকে। সপ্তর্ষি সিনহারে তাকিয়ে তাকিয়ে দেখেছিল অ্যাম্বুলেন্সে করে তার বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে। মা উঠছে সেই অ্যাম্বুলেন্সে বাবার সঙ্গে। ছেলে ভ্রুক্ষেপও করেনি, দেখতে যাওয়া দূরের কথা, বাড়িতে ফেরার পরেও একবারের জন্য বাবার ঘরে পা দেয়নি। মুখ বন্ধ রাখার আপ্রাণ চেষ্টা করেও রত্নপ্রিয়া একদিন না বলে পারেনি, তুই কি মানুষ? কিসের রক্ত? কার রক্ত তোর শরীরে? তেমনই সুন্দর হেসে দেবদূত রূপের ছেলে সরলভাবে জবাব দিয়েছিল, সেটা তোমরাই জানো, তোমরাই বলতে পারবে। শুনে বুকটা আবার ধকধকিয়ে উঠেছিল রত্নপ্রিয়ার। সমাজের উঁচু মাথার সম্মাননীয় স্বামী স্ত্রী, মাথা হেঁট করে একজন বলছিল, অপরজন শুনছিল। রত্নপ্রিয়া সিংহরায় ভেতরে ভেতরে বিদীর্ণ হয়ে শুনে যাচ্ছিল। ছেলেবেলা থেকেই তাদের বিপথে হাঁটা স্বেচ্ছাচারী দুর্দান্ত ছেলে শেষ পর্যন্ত কোন পর্যায়ে গেছে। সল্টলেকের ওই বাগান বাড়ি তারই কোম্পানি সিনহারে ডকুমেন্টসের নামে বন্ধুর থেকে ভাড়া নেওয়া। শুটিং ছাড়াও অনেক দিনই সেখানে মদ মেয়ে মানুষ নিয়ে মোৎসব চলছিল। এইবার যে দুটি মেয়েকে নিয়ে প্রায় উদম শরীরে হেয়ার রিমুভিং সিল্ক স্কিন ক্রিম এর শ্যুটে গিয়েছিল, তারা বিজ্ঞাপনের জন্য ক্যামেরার সামনে কাপড় খুলতে দ্বিধা করেনি। কিন্তু তারপর অন্য মেয়েদের মতো মদের আসরে ভুড়ি ভোজে আকণ্ঠ গেলেও প্রডিউসার এবং তার চেলাচামুন্ডাদের সঙ্গে কাপড় তুলে শুতে বিদ্রোহ করেছিল। ছোট থেকেই যখন যা পেতে ইচ্ছে হতো যেভাবে হোক আদায় করে নিতে নিতে বড় হয়েছিল ঋষি বা সপ্তর্ষি সিনহারে। সিনহারের ডকুমেন্টস হওয়ার পর সেটার তো চরম বাড়বাড়ন্ত, তবে এখন তার আসল ইচ্ছের বস্তু মেয়ে মানুষ। মত তো আছেই, তার সঙ্গে নারী দেহের সুস্বাদু মাংস ছাড়া মস্তি পুরো হয় না। তারাও ডকুফিল্মের মডেল হয়ে খোলামেলা শরীর দেখিয়ে তারপর মদ মোৎসব আর সর্বশেষে এমন রূপবান প্রডিউসারের বিছানা সঙ্গী হতে পেরে ধন্য হয়। সেখানে কিনা ফুটো করি দু পয়সার এই দুটো ছেনাল মেয়ে ছেলে অনায়াসে সবার চোখের ওপর ক্যামেরার সামনে প্রায় পুরো ন্যাংটো হয়ে শুয়ে শ্যুট করে এখন আসল সময়ে সতীগিরি ফলাচ্ছে। মদ গিলে নেশা করেও ধাক্কা দিয়ে সপ্তর্ষি সিনহা রেখে সরিয়ে দিয়ে বলছে, না এই কন্ট্রাক্ট তো ছিল না, এক্ষুনি আমাদের ফেরার ব্যবস্থা করুন। দেহের আগুন দাউ দাউ করে মাথায় উঠল। মেয়ে দুটোর হাত পা পিছ মোড়া করে বেঁধে মুখ চেপে ধরে সকলের চোখের সামনে আগে মালিক একে একে তাদের আশা মিটিয়ে রেপ করে নির্দয় নিষ্ঠুর ক্রোধে যৌন লালসায় ভোগ করল। তারপর অন্যেরা প্রসাদ পেতে এগিয়ে যেতেই তারা চরম চেতাবনী দিয়ে উঠেছিল, খবরদার, আমরা কিন্তু থানায় যাব, পুলিশকে সব বলবো। আর সেটাই তাদের কাল হয়েছিল। পুলিশে যাওয়ার হুমকি না দিলে হয়তো ধর্ষণের পর এমন নৃশংসভাবে খুন হতে হতো না। কিন্তু মৃতদেহ লোপাট করার আগেই বমাল সমেত হাতে নাতে ধরা পড়ে গেল সপ্তর্ষি সিনহারে অ্যান্ড কোম্পানি। একটা মেয়ে বিপদ বুঝে কোন ফাঁকে লুকিয়ে বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লোকেশন দিয়ে মেসেজ করে দিতে পেরেছিল এবং তারা কেউ টেরও পায়নি। আইপিসি আন্ডার সেকশন 302, 300, 299, 376 আর তার সঙ্গে সেকশন 362, 363ও জুড়ে দিয়েছে। সবটাই নন বেলেবল, মারাত্মক ক্রিমিনাল অফেন্স। ধৈর্যটি প্রসাদ একটানা বলে থামল। পাথর হয়ে শুনছিল রত্নপ্রিয়া। সেরকম পাথুরে গলায় জানতে চাইল,
এগুলোর মানে কি? ধৈর্যটি প্রসাদ শান্ত স্বরে বলে দিল মানে। প্রথম তিনটে ধারা 302, 300, 299 মার্ডার চার্জ, 376 হলো রেপ কেস সেকশন, আর 362, 363 অ্যাবডাকশন অ্যান্ড কিডন্যাপিং। বুদ্ধিভ্রষ্ট হয়েই রত্নপ্রিয়ার মুখ থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু মেয়ে দুটো তো নিজেদের ইচ্ছায় শুটিং করতে এসেছিল, তাহলে অ্যাবডাকশন আর কিডন্যাপিং হয় কী করে? এবার কঠোর গলায় জাস্টিস ধৈর্যটি শেখর সিনহা রায় স্ত্রীকে প্রথমবার তীব্র ভৎসনা করে উঠল। তুমি কি সেকশন 362, 363 মিথ্যে প্রমাণ করে ঋষিকে বাঁচাতে চাইছো? পারবে না। মেয়ে দুটোকে কি সেকশন 302, 300, 299 অ্যান্ড 376-এ নিজেদের ইচ্ছায় রেপ অ্যান্ড মার্ডার হতে এসেছিল? প্রচণ্ড শকড আর নির্বাক স্তব্ধ মূর্তি স্ত্রীর দিকে তাকিয়ে এরপর নরম গলায় বলেছিল, চিফ জাস্টিস হওয়ার দৌড়ে আমি অনেকটা এগিয়ে আছি, তাই তলায় তলায় প্রফেশনাল শত্রুও আছে অনেক। এই সুযোগে তারা সহজে ছেড়ে দেবে? এখন 59 চলছে, রিটায়ারমেন্টের হিসেব মতো আর মাত্র 1 বছর চাকরি আছে আমার। 1 বছরের মধ্যে প্রায় নিশ্চিত এত বড় লিপ সকলের জীবনে আসে না, তাই আমার কম্পিটিটররা তো আড়াল থেকে যত পারবে ক্ষতি করার চেষ্টা করবেই। সব থেকে বড় ক্ষতি মার তো নিজের ছেলেই মেরে দিয়েছে। বিমূঢ় রত্নপ্রিয়া সিংহরায়ের চোখের সামনে যেন তমসা রাতের ঘোর অন্ধকার এক দুর্ভেদ্য জঙ্গল। এবার পথ করে করে পায়ে হেঁটে যেখানে ওকে যেতে হবে, কিন্তু পথ দেখাবে কে, চেনাবে কে? নিশুত রাতের নিঃশব্দ গ্যারেজ থেকে নিজেই হুন্ডাই i20 গাড়িটা নিয়ে বিষ্ণুপুর বীরভানপুরের দিকে রওনা হলো রত্নপ্রিয়া সিংহরায়। তার মন বলছে বীরভানপুরের এখনকার এই ছিন্নমস্তা মন্দিরের সঙ্গেই কোনো অদৃশ্য যোগসূত্রে বাঁধা আছে সুরসুন্দরীর আমলের ঘন জঙ্গলের ভেতরের গুচ্ছ থাকা ষষ্ঠ মহাবিদ্যার পর্ণকুটির ও শিলামূর্তি। বাদশাহী আমলে রাজা রায়রায়ান খেতাবের সিংহরায় বংশের আদি পুরুষদের একজন রাজপুত সেনাপতি চন্দ্রভান সিং থেকে ক্রমশ বাঙালি রায়রায়ান রাজা চন্দ্রভানু সিং রায়তে বিবর্তিত, যার বংশজ ব্রহ্মচর্য পালন করা একমাত্র অবিবাহিত ব্রহ্মচারী গৃহী সন্ন্যাসী জ্যেষ্ঠ সন্তান চন্দ্রচূড় সিংহরায়, যে পূর্বপুরুষ ছিলেন গোপনে ষষ্ঠ মহাবিদ্যা দেবী ছিন্নমস্তার পূজারী গুপ্ত সাধক, যিনি তার উত্তরসূরি কুলবধূদের থেকে বাছাই করে সুরসুন্দরীকে দেবী ছিন্নমস্তার আবির্ভাবের বীররাতের থেকে তমানিসায় এক অদ্ভুত সম্মোহনে টেনে নিয়ে গিয়ে দেখিয়েছিলেন ওই অলৌকিক আরাধনা, যা থেকে নিয়তি নির্দিষ্ট হয়ে গিয়েছিল সুরসুন্দরীর ভবিষ্যৎ ভাগ্য। যে ভাগ্য, যে ভবিষ্যৎ কত শত শতাব্দী পরে সুরসুন্দরীকে নিয়ে বেছে নিল মূল সিংহরায়দের শেষ কুলবধূ রত্নপ্রিয়াকে। যে নিশি ডাকের সম্মোহনে হাতে একখানা জ্বলন্ত মশাল নিয়ে আচ্ছন্নের মতো গভীর জঙ্গলের পথে পায়ে পায়ে একলা হেঁটেছিল সুরসুন্দরী, আজ এত যুগ বাদে ঠিক সেই একই সম্মোহনের ঘোরে গাড়ি দিয়ে সেই হারা উদ্দেশ্যে একা বেরিয়ে গেল রত্নপ্রিয়া। এরপর কি তা জানার কৌতূহল নেই, শুধু জানে ডাক এসেছে, এবার তাকেও যেতে হবে যুগ যুগান্তের ষষ্ঠকুলের সুরসুন্দরীর মতো। বন্ধুরা, এই ছিল আজকের গল্পের দ্বিতীয় ভাগ। কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বাইরে থেকে প্রচুর আওয়াজ এখানে আসে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু গল্পটা সত্যিই খুবই ভালো লাগছে আমার নিজেরই। প্রথম অংশটা শোনবার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। আপনাদের জীবনে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে, বা আপনাদের পরিচিত কারো জীবনে যদি কোনো অলৌকিক বা দৈবিক ঘটনা ঘটে থাকে, অবশ্যই ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া থাকবে, আপনারা মেল করেও পাঠাতে পারেন ঘটনা, অথবা
হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন। নাম্বার আমি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই আমার সঙ্গে থাকুন, কারণ একই চ্যানেলে সত্যি অলৌকিক ঘটনা, ভৌতিক ঘটনা, রহস্য গল্প, এমন অনেক কিছুর সম্ভার রয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ পর্বটা সামনের সপ্তাহে, তাহলে দ্বিতীয় ভাগটা শুনুন, কেমন লাগছে আমাকে জানাবেন। আজ শুভরাত্রি জানিয়ে আমি সুদেষ্ণা বিদায় নিচ্ছি।